আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসটা হলো আমাদের বোর্ড সলভ সম্পর্কে। আমরা আজকে অধ্যায় 3.2 যে অধ্যায়টা নিয়ে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসে যে স্যার এই অধ্যায়ের বোর্ডগুলো সলভ করে দেন, তো এই অধ্যায়ের বোর্ড সলভ দেওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ। তো একটু তাকায় দেখো, রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্নটা আজকে আমরা সলভ করব, এবং একটা বিষয় তুমি জেনে খুব খুশি হবে যে এই কোশ্চেনের প্যাটার্নটা খুবই সুন্দর, এবং এটা ভালোভাবে তুমি যদি একটু অনুধাবন করো তাহলে তোমার জন্য অনেকগুলো বোর্ডের কোশ্চেন টাইপটা ধরাটা খুব সহজ হয়ে যাবে। তাহলে মনোযোগ দিয়ে ক্লাস করবে। এবং প্রথমে বলে নিতে চাই যে যারা এই চ্যানেলে নতুন চলে আসছো, ক্লাসটা নতুন দেখতেছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। তার কারণটা হলো এই চ্যানেলের প্লে লিস্টে যায় দেখো তোমাদের জন্য সুন্দর সুন্দর কিছু কোর্স দেওয়া আছে। ওই কোর্সগুলো কমপ্লিট করার মাধ্যমে তোমরা বস হয়ে যেতে পারবে আইসিটিতে, বিশেষ করে 3.1, 3.2। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়া আছে, অনেকগুলো, এবং তার সাথে সাজেশন থেকে শুরু করে মানে অনেক কিছু তোমাদের জন্য এর প্লে লিস্টে অপেক্ষা করতেছে। কাইন্ডলি দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পুরাতন স্টুডেন্টরা অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে এবং এই চ্যানেলটা শেয়ার করার মাধ্যমে আমাকে আরও এনকারেজ করবে। যত বেশি তোমরা সাপোর্ট করবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তত তাড়াতাড়ি আরও নতুন নতুন ক্লাস দেওয়ার জন্য। তাহলে চলো আমরা আজকের কাজটা শুরু করি। সবার প্রথমে তুমি এখানে উদ্দীপক দেখতে পাচ্ছ, আর উদ্দীপক অনুযায়ী এখানে একটা চিত্র দেওয়া আছে, আমাদের লজিক সার্কিটের চিত্র দেওয়া আছে। এখান থেকে আমরা কি করতে বলো এটা আমরা পরে দেখতেছি। প্রথমে আমরা ক খ এর অ্যান্সারগুলো আগে করে নিই। সবার প্রথমে দেখো এখানে বলছে এনকোডার কাকে বলে। যেহেতু 1 মার্কের কোশ্চেন, আমি চাই একটু সলিডভাবে তোমরা লেখো, এই জন্য সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি খুব সহজভাবে। যে এনকোডার হচ্ছে এমন এক ধরনের লজিক সার্কিট যা মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য যান্ত্রিক ভাষায় রূপান্তর করতে পারে। আমি আশা করছি যে তোমরা 3.2 এর যেই পুরা প্লেলিস্ট আমি দিয়ে রাখছি, এই সম্পূর্ণ প্লেলিস্টটা কমপ্লিট করার পরে তুমি এই ক্লাসটা করতেছো। অবশ্যই স্যার এটা রিকোয়েস্ট থাকবে যে তুমি যদি প্লেলিস্ট কমপ্লিট না করে ক্লাসটা দেখো, আমার রিকোয়েস্ট থাকবে তুমি ক্লাসটা এখন করো না, তুমি কমপ্লিট করে তারপরে আসো। হ্যাঁ, তাহলে আমি আশা করি তুমি এনকোডারটা পারো। তাহলে এনকোডার কাকে বলে? এনকোডার হচ্ছে এমন এক ধরনের লজিক সার্কিট যা মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। এরপরে কি বলছে দেখো স্যার, এরপরে বলছে ডি মর্গানের উপপাদ্য যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে। এটা ব্যাখ্যা করতে বলছে। তার মানে একটা জিনিস ভালো করে মাথায় নাও, যখন তোমাকে এটা ব্যাখ্যা করতে বলছে, তোমাকে প্রমাণ বা তোমাকে বলে না যে ডি মর্গানের সূত্র লেখে ওটার সত্যক সারণী করো, তাহলে ব্যাখ্যা টাইপের জিনিসে তুমি তোমার ইচ্ছা মতো কাজ করতে পারবা। ঠিক আছে, তুমি চাইলে ডি মর্গানের উপপাদ্যগুলো লিখে এটা বক্স দিয়ে তারপরে একটু বর্ণনা দিতে পারো। তুমি চাইলে ডি মর্গানের উপপাদ্যগুলো সুন্দর করে বুঝাও লিখতে পারো। তবে যেহেতু ব্যাখ্যাটা চাইছে সরাসরি যে ব্যাখ্যা করো এই জিনিসটা, এই কথাটা, তাহলে আমি মনে করি ডি মর্গানের উপপাদ্য লিখে একটু বুঝায় লেখাটা ভালো। তা আমি আশা করতেছি ডি মর্গানের উপপাদ্য তোমরা পারো। যে ডি মর্গান সাহেব যে দুইটা উপপাদ্য দিয়ে গেছে, মানে অর্থাৎ দুইটা সূত্র দিয়ে গেছে, প্রথম সূত্রটা হলো আমাদের এটা এবং দ্বিতীয় সূত্রটা এটা। তা আমরা একটু সুন্দর করে এই প্রথম সূত্র লিখে, যে আমি জাস্ট একটু ব্যাখ্যা করে দিচ্ছি, ওই ব্যাখ্যাগুলো একটু লিখে দিও। হ্যাঁ, তাহলে প্রথমে লিখবা যে ডি মর্গানের প্রথম সূত্র লিখে আমি এখন যে কথাগুলো বলতেছি সেগুলো লিখে তারপরে এই অংশটা লিখবা। হ্যাঁ, তাহলে কি বলছে আগে কোশ্চেনটা আমরা একটু পড়ে নিই। কোশ্চেনে মানে প্রশ্ন বলছে হলো যে ডি মর্গান এর উপপাদ্যে যৌক্তিক যোগ, ঠিক আছে, যৌক্তিক, আমরা তো এই লজিক্যাল টাইপের যে পড়াশোনা আছে এখানে যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ, এইভাবে এটা বলি যে এই যোগ গুণ যেগুলো আছে এগুলোকে। হ্যাঁ, তাহলে যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে। তাহলে ভালো করে বুঝো, বিনিময় সাধন মানে কি? বিনিময় সাধন অর্থাৎ এইদিকে যদি যৌক্তিক যোগ থাকে এইদিকে যৌক্তিক গুণ হয়ে যায়, এইদিকে যদি যৌক্তিক গুণ থাকে এইদিকে যৌক্তিক যোগ হয়ে যায়। তাহলে এই কথাটাকে আমরা একটু গুছায় কিভাবে লিখবো? এই কথাটাকে আমরা গুছায় লেখার জন্য খ নাম্বার দিয়ে প্রথমে লিখবা ডি মর্গানের উপপাদ্য হতে আমরা পাই, তারপরে প্রথম সূত্রটা একটু ব্যাখ্যা করে লিখবা। ঠিক আছে, প্রথম সূত্রটা একটু ব্যাখ্যা করে সুন্দর করে লিখবা যে এখানে কি হয়, এখানে দুই বা ততোধিক, ঠিক আছে, ডি মর্গানের উপপাদ্যটা দুইটা চলক, আমি এটা সব থেকে ছোটটা, ঠিক আছে, সব থেকে ছোট দুই চলকের জন্য সূত্র হয় তার। এখানে কিন্তু ততোধিক চলক থাকলেও এই সূত্রটা একইভাবে কাজ করে। কিন্তু আমি এখন এটা নিয়ে একটা লেকচার পুরোটা দিতে চাচ্ছি না। আমি আশা করি তুমি ডি মর্গানের উপপাদ্য পারো, এটা এরপরে এই ক্লাসটা করতেছো। তাহলে উপপাদ্যটা এখানে সহজ করে আমরা ব্যাখ্যা করব যে দুইটা বা তার বেশি যদি চলক কি থাকে, যৌক্তিক যোগ হয়ে পূরক অবস্থায় থাকে। ঠিক আছে, যৌক্তিক যোগ হয়ে পূরক, আমরা উপরের বারটাকে পূরক হিসাবে বলতে পারি। এটা কিন্তু 1 মার্কের প্রশ্নে আসে, পূরক কেট কোনটা?
পূরক গেট কোনটা? নট। ঠিক আছে, তাহলে আরেকটা প্রশ্ন শিখে ফেললা। তাহলে এখানে বলছি আমরা প্রথমে বলবো যে ডি মর্গান উপপাদ্য থেকে আমরা পাই, প্রথম সূত্রে কি পাই? সেটা হলো দুই বা ততোধিক চলক, এরা হলো চলক, যৌক্তিক যোগ হয়ে পূরক অবস্থায় থাকলে এটা কি হয়? এটার মানটা কিসের সমান হয়? এটার মানটা সমান হয় হলো ওই চলকগুলোর পূরক, এক একটার পূরক অবস্থায় থাকা গুণফলের সমান। ঠিক আছে, বা যৌক্তিক গুণের সমান। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে একটু ক্লিয়ার করে লেখার জন্য, তুমি সুন্দর করে গুছায় লেখার জন্য যে কাজটা করবা সেটা হলো ফার্স্টে লিখবা যে ডি মর্গানের উপপাদ্য হতে পাই। ঠিক আছে, প্রথম সূত্রের ক্ষেত্রে তুমি যদি এটা লেখো, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে এটা লেখো, এইটুকু লিখেও যদি দিয়ে আসো 1 মার্ক দিয়ে দিবে আশা করি। তবে ব্যাখ্যা যেহেতু যাচ্ছে একটু ব্যাখ্যা করতে হবে। বোর্ডে সাধারণত হাফ এক দিয়ে দেয় মোটামুটি একটু পারলে, তবে একটু ব্যাখ্যা করাটা বেটার, কারণ আমাদের তো ফুল মার্ক লাগবে, তাই না? তাহলে একটু লিখবা কি যে প্রথম সূত্রের ক্ষেত্রে, তাহলে প্রথম সূত্রের ক্ষেত্রে কি? সেটা হলো দুই বা ততোধিক চলক। ঠিক আছে, দুই বা ততোধিক চলক এর যোগফলের পূরক এর মান। ঠিক আছে, দুই বা ততোধিক চলক, এখানে দুইটা চলক ধরছে, এর বেশিও যদি হইতো একই হইতো। তাহলে দুই বা ততোধিক চলকের যোগফলের পূরকের মান, এই মানটা সমান হয় কার সমান? সেটা হলো চলকগুলোর পূরকের গুণফলের সমান, চলকগুলোর পূরকের গুণফলের সমান। তাহলে কথাটা কি? আমরা এই যে সূত্রটা লিখছি, এই সূত্রটাকে আমরা বাংলা ভাষা বলতেছি যে দুই বা ততোধিক চলকের যোগফলের পূরকের যে মানটা আছে, যোগফলের পূরকের যেই মানটা আছে, ঠিক আছে, সেটা কি? সেটা হলো চলকগুলোর গুণফলের পূরকের মানের সমান, বা চলকগুলোর আলাদা আলাদা পূরকের গুণফলের মানের সমান। এইভাবে বলতে পারো, এটা একটু সুন্দর হয় যে চলকগুলোর আলাদা আলাদা পূরকের গুণফলের মানের সমান। তাহলে আলাদা আলাদা পূরক, এর উপরে বার, বির উপরে বার, এবং এই দুইটার গুণের সমান। তাহলে এই যে এখানে যোগ থাকলে এখানে গুণ হচ্ছে, এখানে গুণ থাকলে এখানে যোগ হবে, তাহলে আবার এখানে আমরা সেম টাইপের একটা কথা বলবো। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো যে এই কথাগুলো একটু কষ্ট করে তোমাকে লিখতে হবে, লিখে ব্যাখ্যা করে তারপরে যে প্রথম সূত্রের ক্ষেত্রে ওই লেখাটা যেটা মাত্র বললাম ওইটা লিখে তারপরে এটা লিখে দিলে, তারপর লিখবে কি দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে, তারপরে এটা আবার আমরা ছোট করে ব্যাখ্যা করে দিব। এখানে আমরা কি বলবো যে দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে দুই বা ততোধিক, ভালো করে বোঝো, দুই বা ততোধিক চলকের গুণফলের পূরক, ঠিক আছে, চলকগুলোর পূরকের যোগফলের সমান। ঠিক আছে, তাহলে দুই বা ততোধিক চলকের গুণফলের পূরক ওই চলকগুলোর কি? ওই চলকগুলোর পূরকের যোগফলের সমান। এই কথাটা লিখে তারপর তুমি আবার এটা লিখে দিবা। তাহলে আমরা এখানে জাস্ট কথাটা একটু কি বললাম, গুছায় বললাম, আমাদের বুলিয়ান অ্যালজেব্রা যে ভাষা আছে ওই ভাষাগুলো ব্যবহার করে। আমরা বারকে এখানে কি বলি? পূরক বলি। অনেক সময় আমি একটু আগে বললাম যে অনেক সময় আমাদের কি আসে, অনেক সময় আসে হলো পূরক গেট কি, এটা কিন্তু নট গেট। হ্যাঁ, তো একটু খেয়াল করে জিনিসটা রাখতে হবে। আচ্ছা, এখন আমরা গরুর গ নাম্বার প্রশ্নটা সলভ করবো, এবং তাকায় দেখো এখানে আমাদের একটা কি দেওয়া আছে, এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে, এবং চিত্রটা কি যে বলছে উদ্দীপকের উল্লেখিত এক্স এর জন্য লজিক সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের এখানে যেই গেটগুলোর মাধ্যমে যে লজিক সার্কিটটা বানাইছে বড় একটা ধরনের, এখান থেকে কিসের মান বের করতে বলছে? এক্স এর মানটা শুধু বের করতে বলছে। তাহলে চিন্তা করে দেখো যে একটা চিত্র থেকে শুধুমাত্র এক্স এর মানটা বের করলেই তোমার কি দিতেছে? 3টা মার্ক দিতেছে। চিন্তা করা যায়? তাহলে এইটা থেকে যে আমরা এই মানটা বের করবো, এটা তোমরা কিন্তু পারো, এটা শিখছো। তবে একটা জিনিস হলো কি, একটা জিনিস হলো ম্যাক্সিমাম সময় আমাদের চিত্রের ভিতরে লম্বা লম্বা হয়ে এ বি সি দাগ দেওয়া থাকে, বা এক্স ওয়াই জেড বা যা বলো এটা দাগ দেওয়া থাকে, এখান থেকে ছোট ছোট সার্কিট টেনে টেনে কাজ করা হয়। তা আমরা ওইটা বেশি ইউজড হই, স্কুল কলেজে ওইটা বেশি পড়ে, সব জায়গাতেই পড়ে। কিন্তু এই চিত্রটা বোর্ডের ক্ষেত্রে বেশি আসে, যেটা আমাদের এই পার্সিয়াল ভাবে বা আমাদের হরাইজন্টাল ভাবে বেশি ছড়ানো থাকে, এই ধরনের চিত্রগুলো আসে। তো দুইটা কিন্তু একই, ওইটা নিয়ে এত পেরেশানি কিছু নয়, একটু ভালোভাবে চিন্তা করতে হবে এখানে কি হচ্ছে, বুঝতে পারছো? তাহলে তুমি পারবে। তাহলে চলো আমরা একটু চেষ্টা করে দেখি এটা আমরা পারি কিনা, এন্ড একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। তাহলে আমি এইখানে একটু সুন্দর করে তোমাদের দেখায় দিছি, যে সেটা হলো যে চিত্রটাই কিন্তু এরকম ছিল, আমি তাও একটু দেখায় দিয়ে রাখছিলাম যাতে বুঝতে পারো। আমি আবার লিখতেছি দরকার পড়লে তোমাদের বোঝার জন্য, ঠিক আছে? সেটা হলো চিত্রটা হ্যাঁ এরকম আছে। এবার কথা হলো দেখো, আমি আবার লিখতেছি যে এ এখানে নটের কাছে গেল, নটে যাওয়ার পর এখানে কি হয়ে গেল? এ বার হয়ে গেল, তাই না? আর বি এই নটকে পার হওয়ার পরে এখানে কি হয়ে গেল? এখানে বি বার হয়ে গেল। তাহলে এটা আমাদের সাধারণ চিত্রটা যতটুকু আমি ধরলাম। এবার কথা হলো আমি এক্স এর মানটা কিভাবে বের করবো? এটার তো এক্স হিসাবে ধরছে, এই এক্স এর মানটা কিভাবে বের করব? ভালো করে দেখো যে প্রথমে আমরা এটা সলভ করার চেষ্টা করি। এটা সলভ করার চেষ্টা করে দেখতেছি যে এইটার ভিতরে এইটা প্রবেশ করছে, এবং এই একটা
ইনপুট প্রবেশ করছে। এখন দেখতেছি একটা প্রবলেম কি, যে এই ইনপুটটা কিন্তু আসতে হলো কোথা থেকে, এটা দিয়ে বরাবর আমরা যাব, যাই দেখতেছি এই প্রবলেমটার আউটপুটটা হলো এটার ইনপুট, মানে এখান থেকে যেটা বের হয়েছে সেটা হলো এখানে ইনপুট। তার মানে আমাকে আগে তো এইটার আউটপুটটা বের করতে হবে, যে এটার ভিতরে কে কে ঢুকলো, এটার আউটপুটটা বের করতে পারলেই না পরে এটা সলভ করতে পারবো। তার মানে সবার প্রথমে কিন্তু আমি এটা সলভ করব না, ঠিক আছে? তাহলে এটা কি সলভ করব, এটা সলভ করবো কিনা সেটা আবার নির্ভর করবে এটার ভিতরে কোন ইনপুটগুলো আছে তার উপরে। তাহলে ওর আবার ইনপুটের দিকে তাকায় দেখি যে বি প্রবেশ করছে, ঠিক আছে, আরেকজনও তো আছে, এই আরেকজন আবার দেখো এর নিচের জনের সাথে কানেক্টেড, মানে এখান থেকে যেই আউটপুটটা আসবে সেটা আবার যে ওর ভিতরে ঢুকতেছে। তার মানে মজার একটা কোশ্চেন রে ভাই, সেটা হলো কি যে আমার প্রথমে এইটার ভিতরে যা ঘটতেছে, সুন্দর করে দেখো, এইটার ভিতরে যা ঘটে কি হলো, আউটপুটে আসলো, সেই জিনিসটা যে এখানে যাবে, তারপরে এখান থেকে আবার যা আউটপুটে আসলো এটা যায় আবার এখানে যাবে, এটা আর এটা মিলে যা হবে এখানে আমাদের ফাইনাল রেজাল্টটা আমরা পাবো। কত সুন্দর করে তারা গুছাই দিছে। এবার চলো আমরা একটু করে দেখি, তাহলে আমরা ধরতে পারলাম যে এটাও করতেছি না, আগে এটাও না, আমরা আগে এটা করতেছি। এখন এটার ভিতরে মানটা কি আসে চলো দেখি, এটার ভিতরে কি আসছে দেখো, আমাদের কিন্তু এটা হলো এ বার, কখন এ বার হইছে, যখন নটকে পার হয়ে এই ইনপুটটা আসছে, অর্থাৎ আমাদের নটের পরে এটা কিন্তু আউটপুট, এটা এই লাইনের জন্য এটা এইটুকু অংশটা কি আউটপুট। তাহলে নটকে পার হয়ে আসার পরের অংশ, এই যে এই অংশটা, এই যে দাগটা আছে এটা হলো এ বার, আর নটের আগে যে আছে সে হলো এ। তাহলে আমার এ থেকে দাগ টেনে এইখানে নিয়ে আসছে এবং সি কে এখানে নিয়ে আসছে, তাহলে এটা কিন্তু এই দাগের যে মানটা আছে সেটা হলো কি, সেটা হলো এ আসছে এখানে এ, কারণ এটা নটের পরের অংশ নেয় নাই, এটা কিন্তু আগের অংশটা। আর এখান থেকে সি প্রবেশ করছে, তাহলে এ আর সি প্রবেশ করে এটা কি করে তুমি জানো, এটা কি করে স্যার, এটা হলো যোগ করে। তাহলে আমার এইখানে যে আউটপুটটা ফাইনালি আসলো, আবার দাগটা এনো না, আমি সুন্দর করে লিখে দিই এ প্লাস সি, তাই তো? তাহলে আমরা এটা বের করতে পারলাম, এই এ প্লাস সিটা, তাহলে এ প্লাস সিটা এবার এখানে ঢুকছে, ভালো করে বুঝো। তাহলে আমাদের এই এ প্লাস সিটা এখানে ঢুকছে, আর এই যে বি বারটা, এই যে বি এখানে ছিল, নটকে পার হওয়ার পরে সে বি বার হয়ে গেছে, এই বি বারটা প্রবেশ করছে কোথায়, ওর ভিতরে। তাহলে কি কি প্রবেশ করলো ভালো করে দেখো, আমার প্রবেশ করছে হলো এই যে বি বার প্রবেশ করছে এবং এইটা প্রবেশ করছে। তাহলে এই দুইটা এখানে প্রবেশ করার পরে এখানে কি হয়েছে, এখানেও হয়েছে হলো গুণ। যাদের বুঝতে বিন্দু মাত্র সমস্যা হবে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার প্লেলিস্টটা আরেকবার দেখো, আর না দেখে আসলে অবশ্যই দেখো, অবশ্যই দেখে আসো। তাহলে আমার এটার ভিতরে এখন ইনপুট কে বি বার আর এইটা, এবং এই দুইটা এখানে ঢুকার পরে, ঠিক আছে, এটার মানটা এখানে ঢুকলো, এটার মানটা এখানে ঢুকলো, এই গেটটা সেটারে কি করবে, এটা ওকে গুণ করে দেয়। তাহলে আমার ফাইনালি এবার এটার আউটপুটটা কি আসলো, এটার আউটপুটটা আসলো হলো তোমার এ প্লাস সি, এবং তার সাথে এই পুরাটার সাথে গুণ করতেছে, কারণ এই যে এই পুরাটা এখান থেকে আইসা ওর ভিতরে প্রবেশ করছে। তাহলে এই পুরাটার সাথে গুণ হচ্ছে কি বি বার, এই পুরাটার সাথে গুণ হচ্ছে হলো বি বার। তাহলে এই পুরোটার সাথে তুমি সাইড দিয়ে লিখে দাও যে বি বার, তুমি চাইলে এটা আগেও লিখতে পারতে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে আমরা এবার এটার জন্য কি পাইলাম, এই যে এই দাগের, ঠিক আছে, এই যে এই দাগের জন্য ওর ইনপুটটা পেয়ে গেলাম, সেটা হলো এইটা, ঠিক আছে? এটা একটু সাইডে লিখি যাতে তোমরা আরো সুন্দর করে বুঝতে পারো, এখানে লিখে দেবো না, যাও, ঠিক আছে? তাহলে আমাদের এটার ইনপুটটা পেয়ে গেলাম, এই যে এটার ইনপুটটা পেয়ে গেছি, আর এই যে এটা যায় যে এখানে প্রবেশ করলো, এটা পাইলাম, সেটা হলো এইখানে। আর এইখানে কি আছে, এ বার হয়ে আসছে, তাহলে এখানে এ বার আছে, এই যে এইটা আছে, আর কি আছে, এই যে এইটা আছে, এই দুইটা মিলে এখানে আসছে। এবার এখানে আসার পর এখানে কি হলো, ও কি করবে, এই গেটটা এই মানটাকে এবং এই মানটাকে যোগ করে দিবে। তার মানে আমার ফাইনাল এখানে কি আসতেছে, যে এই মানটা যোগ এই মানটা, অথবা এই মানটা যোগ এই মানটা, তুমি লিখলেই হইলো। তো তুমি লেখো, ওইভাবেই লেখো, তাহলে তোমার আসতেছে কি এবার যোগ এই যে এইটা এ প্লাস সি বি বার। কোনো টিচার আমার মনে হয় না যে এইভাবে তোমারে এত ধৈরা বুঝায় দিবে, এত মনে হয় না কোনো টিচার এত ধৈর্য আছে, ঠিক আছে? হাতে গোনা থাকতে পারে কয়েকজন, বাট এতটা না। ওকে, তাহলে আমি কি বলছি ভালো করে দেখো। প্রথমে আমরা এই যে এটা ইনপুট আসলো, এসে এটা বের হলো, এটা এসে ওর ভিতরে আসছে, আসার পর এখানে ঢুকলো, এবং এটা এসে ওর ভিতরে আসছে, এখানে ঢুকলো, এটা আর এটা কি হলো, গুণ হইলো, ঠিক আছে, গুণ হয়ে এটা আসছে। এবার ও যায় আবার এখানে ঢুকলো, আর আগে থেকে কি আছে, এখানে এ বার আছে, আগে থেকে এই যে এ বার প্রবেশ করলো। তাহলে এই দুইজন মিলে আবার কি হয়েছে, এখানে যোগ হইলো। তাহলে এই যে এটা লিখলাম, যোগ দিয়ে
এটা লিখলাম, শেষ। তাহলে এইবার কি হইতেছে দেখো, এইবার এই যে এই চিহ্নটার মানেটা কি? এই চিহ্নটার মানে হলো এই যে এই চিহ্নটার যে মানেটা আছে এটার মানেটা আমরা x দিয়ে বের করি। হ্যাঁ, x দিয়ে বের করি। এইটার মানেটা হলো এই যে মানটা আসছে তুমি পাইলা, এই মানটা এখানে যে একবার, এই যে একবার, দুইবার প্রবেশ করছে। তাহলে এই মানটা কয়বার প্রবেশ করছে? দুইবার প্রবেশ করছে। এবং প্রবেশ করার পরে কি হয়েছে? গুণ হয়েছে। প্রবেশ করার পরে কি হয়েছে? গুণ হয়েছে এবং বার হয়েছে। তাহলে এই মানটারে কয়বার লিখতে হবে? এই মানটারে লিখতে হবে দেখো, এই যে a বার প্লাস a প্লাস c b বার, এই যে একবার, ঠিক আছে, একবার। তারপরে এটার সাথে আবার কি প্রবেশ করছে? একবার, আরও একবার। কোন মানটা? এই মানটাই। তারপরে কি আবার গুণ। তাহলে এই যে এটা একবার গেল, ঠিক আছে, আরও একবার প্রবেশ করছে। তাহলে কে? আবার এই যে এবার, তারপরে কি প্লাস a প্লাস c b বার। তাহলে কয়বার হলো? একবার, 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 গুণ হয়েছে। এরপরে কি? পুরাটার উপরে বার। এরপরে তাহলে কি? পুরাটার উপরে বার। কথা বুঝে আসছে? তাহলে এই যে আমি দুইবার লিখে পুরাটার উপরে বার দিলাম, আমাদের এইটা আর এটা তো একই জিনিস, তাই না? আমরা জানি কি a ইন্টু a সমান সমান a, জিনিসটা এরকম না? তাহলে এটা আর এটা তো একই জিনিস। তাহলে দুইটার পরিবর্তে আমরা কয়টা লিখতে পারি? একটা লিখতে পারি। তোমার এটা যদিও দেখানোর দরকার নাই, তুমি চাইলে দেখাতে পারো, এটা ভাই তোমার ব্যাপার, কারণ আমরা এখানে সরল করতে বসি নাই। তাহলে একবারে আমরা লিখতে পারি কি? সেটা হলো, তাহলে একবারে আমরা লিখতে পারি হলো a বার প্লাস a প্লাস c b বার বার। তাহলে কাজটা কি? তাহলে কাজটা কিছুই না, এই দুইটার পরিবর্তে আমরা একটা লিখছি আর উপরে বার ছিল, বার দিয়ে দিছি। তাহলে এটাই হলো আমাদের ফাইনাল মান, তুমি 3 পেয়ে গেলা। এখন আমরা যে প্রশ্নটা সলভ করব সেটা হলো ঘোড়ার ঘ নম্বর প্রশ্ন। আর একটা কথা আগে বলে নিই যে এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্নটা আসলে একটু ইউনিক এবং জটিল, যার জন্য আমি এটা চুজ করছি যাতে তোমরা খুব সুন্দরভাবে এটা শিখতে পারো। আর প্রশ্নটা দেখে তোমার একটা মাথা ঘোরাচ্ছে আমি জানি, তবে আমি আশা করি এটা বুঝাই দিব। তাহলে চলো আমরা প্রশ্নটা পড়ি। এখানে বলছে উদ্দীপকের বর্তনীটির প্রদত্ত ইনপুট ও প্রাপ্ত আউটপুট ভালো করে বুঝো। উদ্দীপকে যেটা দেওয়া ছিল, মানে তুমি তো প্রশ্নে দেখতেছো এগুলার ইনপুট এবং আউটপুট, ঠিক আছে? ইনপুট এবং প্রদত্ত ইনপুট ও প্রাপ্ত আউটপুট অপরিবর্তিত রেখে একটিমাত্র লজিক গেট দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন করা যায় কিনা তা লজিক সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করে মতামত দাও। তাহলে তোমাকে ভালো করে বুঝো, তোমাকে কি বলছে এখানে? ইনপুট এবং আউটপুট যেরকম মানে যে ধরনের ছিল ওরকমই থাকবে। একবারে সহজ কথা হলো, তুমি গরুর গ নাম্বার থেকে এটার আউটপুট যেটা পাইছো ওইটা আগে আমরা নিব, দেন আমরা এখান থেকে বিবেচনা করব যে এইটাকে একটা মাত্র লজিক গেট দ্বারা বাস্তবায়ন করা যায় কিনা। এখন একটা মজার ব্যাপার তোমাকে আমি বলি, আমি অনেকগুলো রাইটারের বই দেখছি, বই না মানে টেস্ট পেপার দেখছি, এবং অনেকগুলো রাইটারের গাইড টাইপেরও দেখা হয়েছে আমার। তো ওইখানে আমি ম্যাক্সিমাম দেখছি অনেকে এটা মানে অনেক জটিল করে ফেলছে এবং অনেকে এটার অ্যান্সারটা আমার মতামতে ভুল করে ফেলছে। সার্বিক বিবেচনার দিক থেকে আমি যেটাকে শুদ্ধ মনে করতেছি আমি ওইটাই সুন্দর করে আলোচনা করব। আশা করি ওইটাই তোমাদের জন্য সব থেকে ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা এটা একটু দেখি। তাহলে আমরা এখানে যেটা আমাদের মূল উদ্দেশ্য, দেখো আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো যে ইনপুটের মাধ্যমে আমরা যে আউটপুটটা পাইছি গরুর গ নম্বর প্রশ্নে, সেটা কোনটা? সেটা হলো স্যার এটা। এখন আমাদের যে আউটপুটটা আসছে এই আউটপুটটাকে একটা মাত্র লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যায় কিনা সেই জিনিসটা কি বলছে? লজিক গেট দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন মানে বাস্তবায়ন বা প্রতিস্থাপন করা যায় কিনা তা লজিক সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করে মতামত দাও। এখন একটা জিনিস হলো কি, সেটা হলো যে আমাদের এই ধরনের ফাংশন, আমি কিন্তু অ্যান্সারটাই বলতেছি এখান থেকে, কারণ এটা কিন্তু মতামত টাইপের অ্যান্সার, ঠিক আছে? তা আমাদের এই ধরনের ফাংশনকে যদি একটা ধরনের তুমি লজিক গেট দ্বারা বাস্তবায়ন করতে চাও বা প্রতিস্থাপন করতে চাও, তাহলে কোন তোমার লজিক গেটটা এখানে আসতেছে তার নামটা কি? তার নামটা হলো সার্বজনীন গেট। আমি এখানে আলোচনা করব, তোমাকে এটা গুছায় লিখতে হবে তোমার খাতায়, ঠিক আছে? বা তোমার কাছে যদি আমার আলোচনার কাছাকাছি কোনো গাইডের অংশ থাকে তাহলে তুমি ওইটাও ফলো করতে পারো, তাহলে ভালো, সমস্যা নেই, ঠিক আছে? আবার অনেকে এটাকে একটু অন্যভাবেও লিখছে, আমি সেটার নিশ্চয়তা পরিপূর্ণভাবে দিচ্ছি না, তবে আমারটা ফলো করলে ইনশাআল্লাহ তোমার জন্য এটা ভালো হবে, ঠিক আছে? তাহলে ভালো করে বুঝো, কারণ আমি যৌক্তিক কথাই বলতেছি সার্বিক দিক বিবেচনা করে। তাহলে এখানে আমার মেইন থিমটা কি বলছে? আমি যে ইনপুটের মাধ্যমে যে আউটপুটগুলো পাইলাম, মানে যে আউটপুটটা পাইলাম, এটাকে আমার
একটা লজিক গেট দ্বারা প্রতিস্থাপন করতে হবে। তাহলে একটা বা এক ধরনের লজিক গেট দ্বারা প্রতিস্থাপন করা যায় দুনিয়ার যে কোনো সমীকরণকে, সেই লজিক গেটের নাম কি? সার্বজনীন গেট। এটা কিন্তু তোমরা জানো, তোমরা এটা ক্লাস করছো। তাহলে আমরা সবার প্রথমে আলোচনা শুরু করব কিভাবে? এই আলোচনাটা যে আমরা গ হতে পাই x সমান সমান এইটা, তারপর সুন্দর করে বলবো কি? সুন্দর করে বলবো যে এক ধরনের বা একটি লজিক গেট দিয়ে যে কোনো সমীকরণকে প্রতিস্থাপন করা সম্ভব এবং সেই লজিক গেটের নাম কি? সেই লজিক গেটের নাম হলো সার্বজনীন গেট। সুন্দর করে লিখে দিবা যে সেই লজিক গেটের নাম হলো সার্বজনীন গেট, সার্বজনীন গেট। ওকে, লিখলা। এরপরে তুমি লিখবা কি? এরপর লিখবা হলো যে সার্বজনীন গেট প্রধানত দুই প্রকার। একটা কি? একটা হলো তোমার নর, আর দুই নাম্বারটা হলো ন্যান্ড গেট। আমি শর্ট করে লিখতেছি, তুমি লিখে দিও। হ্যাঁ, আমি তাও লিখে দিই, নর গেট এবং আরেকটা হলো ন্যান্ড গেট। এরপরে তুমি এবার নর গেট এটার সাপেক্ষে আলোচনা করবা, ন্যান্ড গেট এটার সাপেক্ষে আলোচনা করবা। ঠিক আছে? তার কারণটা কি? আগে আলোচনাটা কেন দরকার? আগে আলোচনাটা শোনো, তাহলে বুঝতে পারবা। এরপরে তুমি বলবা নর গেটের উক্ত সমীকরণের জন্য, উক্ত সমীকরণ না, উক্ত তোমার কি সমীকরণ বলতে পারো, বা উক্ত ফাংশনের জন্য। ঠিক আছে? তো উক্ত ফাংশনের জন্য নর গেটের ক্ষেত্রে বলা যায় যে উক্ত ফাংশনের জন্য, তাহলে কিভাবে বলবা? উক্ত ফাংশনের জন্য নর গেটের ক্ষেত্রে বলা যায় যে কি বলা যায়? নর গেটের ক্ষেত্রে এটার জন্য বলা যায় কি? দেখো, যে যদি আমরা কোনো ফাংশনকে বা সমীকরণকে নর গেটে বাস্তবায়ন করতে চাই, তাহলে অবশ্যই সেই সমীকরণের ভিতরে কখনোই যৌক্তিক গুণ থাকতে পারবে না, এবং এইখানে আমার যৌক্তিক গুণ আছে। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো কি? ফার্স্টে বলবো যে আমরা এক ধরনের বা একটা গেট দিয়ে যদি আমরা সমীকরণকে বাস্তবায়ন করতে চাই, এটা পসিবল, কারণ দুনিয়ার যে কোনো সমীকরণকে বা ফাংশনকে কি করা যায়? একটা গেট দ্বারা বাস্তবায়ন করা যায়, এবং সেই এক ধরনের গেটটা কি? সেই এক ধরনের গেটটা হলো সার্বজনীন গেট। ঠিক আছে? এরপর আমরা বলবো সার্বজনীন গেট দুই প্রকার, নর এবং ন্যান্ড। নর এবং ন্যান্ড দিয়ে যে কোনো সমীকরণকে বাস্তবায়ন বা প্রতিস্থাপন করা যায়। ঠিক আছে? কিন্তু উক্ত সমীকরণের ক্ষেত্রে আমরা নরের একটু আলোচনা করব। সেইটা কি? সেটা হলো যে এই সমীকরণটা যদি আমরা কি করি, যে উক্ত সমীকরণটা যদি আমরা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাকে অবশ্যই উক্ত সমীকরণের ভিতরে কি থাকতে পারবে না? তাহলে অবশ্যই এর ভিতরে এন্ড চিহ্ন, যৌক্তিক এন্ড চিহ্ন বা যৌক্তিক গুণ চিহ্ন থাকতে পারবে না। অবশ্যই সেখানে কি থাকতে হবে? প্লাস চিহ্ন থাকতে হবে, এবং সমীকরণটি পূরক অবস্থায় থাকতে হবে। তখনই আমি কি করতে পারবো? তখনই আমি এটাকে কিছু রূপান্তর করতে পারবো, আমাদের নরে রূপান্তর করতে পারবো। এবং এটা করার জন্য অবশ্যই কি করতে হবে? যেহেতু আমাদের সমীকরণে যৌক্তিক গুণ আছে, তাহলে অবশ্যই আমাকে আগে সমীকরণটি সরল করে নিতে হবে। এটা কার জন্য? এই যে বললাম, এটা কার জন্য শেষ হইলো? এটা শেষ হলো নরের জন্য। এরপরের যুক্তিটা কি? এরপরের যুক্তিটা হলো, তাহলে আমরা নরের ক্ষেত্রে বললাম কি? যে আমার এটাকে সরল করতে হবে। ঠিক আছে? যা বলছো এটা কিন্তু অ্যান্সার। এরপরেরটা আমরা আবার বলবো কি? ন্যান্ডের ক্ষেত্রে বা উক্ত সমীকরণের জন্য বা উক্ত ফাংশনের জন্য ন্যান্ডের ক্ষেত্রে বলা যায় যে NAND, ন্যান্ডের ক্ষেত্রে বলা যায় যে, তারপরে ন্যান্ডের বর্ণনা আবার আমরা বলা শুরু করব। সেটা কি? সেটা হলো যে ন্যান্ড দিয়ে বা ন্যান্ড টাইপের গেট দিয়ে যে কোনো ফাংশনকে অথবা সমীকরণকে যদি আমরা ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ওই সমীকরণের ভিতরে কোনো ধরনের কি থাকতে পারবে না? যৌক্তিক অর চিহ্ন বা প্লাস চিহ্ন থাকতে পারবে না। কারণ আমাদের অবশ্যই কি করতে হবে? এই যৌক্তিক অর বা প্লাস চিহ্নকে কিছু রূপান্তর করতে হবে ন্যান্ডের জন্য নটে, এবং মানে গুণে, দুঃখিত, নটে না আবার। ঠিক আছে? তাহলে ন্যান্ডের জন্য এটা আমরা প্রথমে কি করতে হবে? গুণে রূপান্তর করতে হবে, যৌক্তিক গুণে, এবং ওইটা অবশ্যই কিসে থাকতে হবে? পূরকে থাকতে হবে। একটু আগে যেমন বললাম কি? যে ওইটারে যৌক্তিক যোগে, মানে এটার জন্য নরের জন্য বলছিলাম কি? যে গুণটার আমরা কি করব? যোগ বানাবো, এবং অবশ্যই পূরক রূপে থাকতে হবে। তাহলে ওইটা কি দ্বারা বাস্তবায়ন হবে? নর দ্বারা বাস্তবায়ন হবে। আর ন্যান্ডের জন্য বলতেছি কি? যে আমার এটা কি করতে হবে? এটাকে আমার যোগ যারা আছে, যখন কি করব? ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করব, তখন আমার কি করতে হবে? আমার যোগ যারা আছে, যৌক্তিক অর যারা আছে, তাদেরকে আমার আগে কি বানাতে হবে? তাদেরকে আমার আগে বানাতে হবে হলো এন্ড। ঠিক আছে? অর্থাৎ যৌক্তিক গুণ, এবং উপরে কি থাকতে হবে? পূরক চিহ্ন থাকতে হবে, অর্থাৎ বার চিহ্ন থাকতে হবে। অর্থাৎ তখনই আমার কি হবে? ওইটা ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। তাহলে আমরা বলবো ন্যান্ডের ক্ষেত্রে যে যেহেতু আমাদের এখানে কি আছে? যেহেতু আমাদের এখানে যৌক্তিক অর চিহ্নটা আছে বা যোগ চিহ্নটা আছে, তাহলে সরল করার মাধ্যমে আমাদের কি করতে হবে? এটাকে ন্যান্ডে রূপান্তরিত বা ন্যান্ডে প্রতিস্থাপন
করতে হবে। তাহলে আগে আমাকে এটা সরল করে, তাহলে সহজ কথা কি, তাহলে নরের বেলাও সহজ কথা, আমাকে এটা সরল করে নরে নিয়ে আসতে হবে, অথবা ন্যান্ডের বেলায় সহজ কথা, আমাকে এটা সরল করে ন্যান্ডে নিয়ে আসতে হবে। তার মানে একটা কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো হলো যে আমি সরল করা ছাড়া, মানে সরল করলে এটার চেহারা কিন্তু এরকম থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে, একটু হলেও কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে সরল করা ছাড়া এটা বাস্তবায়ন করা সম্ভব না, ঠিক আছে, অর্থাৎ ওই ন্যান্ড এবং নর দ্বারা বাস্তবায়ন করা সম্ভব না। তাহলে আমাদের এই দুইটার আলোচনার পরে তুমি একটু গুছায় লেখো স্যার, লেখার পরে বলবা কি যে তাহলে আমরা বলতে পারি যে উক্ত সমীকরণটা ন্যান্ড অথবা নট যেটা দ্বারাই আমরা বাস্তবায়ন করতে চাই না কেন, আমাদের সরল করতে হবে, এবং সরল করলে আমাদের কি হবে, এখানে প্রাপ্ত যে আউটপুটটা আছে সেটা পরিবর্তন হয়ে যাবে। আর যেহেতু আমাদের প্রশ্নে বলছে যে ইনপুটের জন্য, মানে ইনপুট ও প্রাপ্ত আউটপুট অপরিবর্তিত রেখে কাজ করতে হবে, অপরিবর্তিত রেখে, তাহলে আমরা বললাম কি যে আমাদের বাস্তবায়ন করে একটা রাস্তায় আছে, সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, কিন্তু বাস্তবায়ন সার্বজনীন গেটের নর দ্বারা করলে এটারে কি করতে হবে, তোমার সরল করতে হবে, ন্যান্ড দ্বারা করতে গেলে এটা সরল করতে হবে, তাহলে তোর চেহারা কি থাকবে না, অপরিবর্তিত থাকবে না। তাহলে আমাদের ফিনিশিং লাইনটা কি হবে, যে যেহেতু আমাদের ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে গেলে সরল করতে হবে, নট দ্বারা বাস্তবায়ন করতে গেলে সরল করতে হবে, তাহলে এটার যে আমাদের আউটপুটটা আছে সেটার চেহারাটা কি হয়ে যাবে, অপরিবর্তিত থাকবে না। তাহলে এর কারণে আমরা কি করতে পারবো না, এই সমীকরণটাকে বা এই ফাংশনটাকে অপরিবর্তিত রেখে কি করতে পারবো না, বাস্তবায়ন করতে পারবো না, ঠিক আছে। তাহলে এই পুরা ব্যাখ্যাটা তোমার কষ্ট করে লিখতে হবে, কথা বুঝে আসছে? তাহলে যারা আমার পুরো কোর্সটা করে আসছো এবং আমার কথাগুলো শুনছো, আশা করি আমার কথাগুলো সুন্দর করে সাজায় লিখে তোমরা অ্যান্সারটা করতে পারবে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের ক্লাসে, আমি ইউনিক বোর্ড এবং কঠিন বোর্ডগুলো তোমাদের জন্য ধরে ধরে সহজ করে তোমাদের বোঝায় দেওয়ার চেষ্টা করব। এর জন্য তোমাকে যেটা করতে হবে, চ্যানেলটা মানে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। যতটা সাপোর্ট করবে আমি ততটা এনকারেজ হব এবং তোমাদেরকে নতুন নতুন ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।